হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদটা বেরিয়ে গেছে। তো রায় মার্টিন প্রশ্নবিদটা বেশ কিছুদিন আগেই বেরিয়েছে। আমরা রায় মার্টিন প্রশ্নবিদটা ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 1, মডেল কোশ্চেন পেপার 2 করে দেখবে মডেল কোশ্চেন পেপার 24-25টা আছে। আজ থেকে আমরা সলভ করা শুরু করছি এবং প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার যা সমস্ত আছে সমস্ত কিছুই সলভ করে দেবো। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার খুব ভালো করে লক্ষ্য করবে এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা এখানে সলভ করেছি। তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, যেগুলো আটকাবে সেইগুলো এখানে দেখে তারপর সেগুলোকে খুব ভালো করে তৈরি করবে। শুরু করছি। দেখো, এটা মডেল কোশ্চেন পেপার 1 গণিত, পেজ নাম্বার 546। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মডেল রায় মার্টিন প্রশ্নবিদটা গণিত মাধ্যমিক 2026, পেজ নাম্বার 546, মডেল কোশ্চেন পেপার 1। দেখো, প্রথমে আমরা শর্ট কোশ্চেন গুলো সলভ করছি একের দাগ থেকে। একের দাগে দেখো কি বলেছে। প্রথম আছে যেটা এমসিকিউ 6টা। বার্ষিক 4% সরল সুদের হারে x বছরে সমূল বৃদ্ধি। তাহলে 4% সরল সুদের হারে x বছরে সমূল বৃদ্ধি, মানে চক্রবৃদ্ধি নয়, বলে চক্রবৃদ্ধি বলেনি, বলছে সমূল বৃদ্ধি, মানে সুদ আসলে হয়ে যাচ্ছে y টাকা। তাহলে হয়ে যাচ্ছে সুদ আসলে y টাকা হলে তাহলে x বছরে সুদ আসলে y টাকা হলে আসল কত? তাহলে আসল আমরা p ধরে নিচ্ছি, আসল p। তাহলে p সুদ কত? সুদ হয়ে যাচ্ছে p আর t, p ইন্টু 4 ইন্টু t, x বছর, এইটা হয়ে যাচ্ছে বাই 100। এইটা হয়ে যাচ্ছে সুদ। তাহলে এটা যদি সুদ হয়ে যায় সেটা সমূল বৃদ্ধি, মানে p প্লাস এইটা, এই আসল প্লাস সুদটা হয়ে যাচ্ছে y। ঠিক আছে, তাহলে p প্লাস এই যে 4px বাই 100 ইজ ইকুয়াল টু y হয়ে যাচ্ছে। বা এখান থেকে দেখো p কমন নিলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 4x বাই 100 ইজ ইকুয়াল টু y। বা এটা p ইন্টু এটা 100 লসাগু হয়ে গেলে এটা 100 প্লাস 4x ইজ ইকুয়াল টু y। অতএব এখানে y টা হয়ে যাচ্ছে, p আমরা আসল ধরে নিচ্ছি, তাহলে p এর মান হয়ে যাচ্ছে 100y বাই 100 প্লাস 4x। এটা অ্যান্সার এসে যাচ্ছে। ঠিক আছে, 100y বাই 100 প্লাস 4x। এটা কোন অপশনে আছে? এটা হচ্ছে অপশন সি তে, তাই তো, 100y বাই 100 প্লাস 4x। তাহলে অপশন সি সঠিক উত্তর, 100y বাই 100 প্লাস 4x। ঠিক আছে, দেখো এটা একের দাগে এক একটা হলো। এবার দুই একটা দেখো, একের দাগে এক একটা হয়ে গেল, একের দাগে দুই একটা। দেখো দুই একটা কি দিয়েছে। দুই একটা বলা আছে যে kx স্কয়ার মাইনাস 3x প্লাস k সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান। kx স্কয়ার কি দেওয়া আছে এখানে? kx স্কয়ার মাইনাস 3x প্লাস k, kx স্কয়ার মাইনাস 3x প্লাস k এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। এবার বীজদ্বয় বাস্তব ও সমান মানে কি? তার নিরূপক 0 হবে। তার নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। কোন সমীকরণের? এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই একটা সমীকরণ যদি হয়, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান কখন হয়? তার নিরূপক 0 হলে। নিরূপক হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এগুলো দেখো এমসিকিউ, জাস্ট তাড়াতাড়ি সলভ করে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে, বসে দেখানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, b স্কয়ার মানে মাইনাস 3, এখানে b স্কয়ার মাইনাস 4k ইনটু ck ইজ ইকুয়াল টু 0। অতএব 3 স্কয়ার 9 মাইনাস 4k স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4k স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 9 কেটে গেল, k স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4। তাহলে k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2। তাহলে এখানে কোন অপশন আছে? দেখো এটা পড়ে যাচ্ছে অপশন ডি, মাইনাস 3/2, প্লাস মাইনাস 3/2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অপশন ডি, প্লাস মাইনাস 3/2। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, একে থেকে দুই হলো। এবার আমরা তিন একটায় যাবো। তিন একটা কি বলছে এখানে? তিন একটা বলে দেওয়া আছে, তিন একটা বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি
এবং একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, বৃত্তের একটি জ্যা কেন্দ্র থেকে 10, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। একটি বৃত্ত কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং একটি জ্যা 10 সেমি। এইখানে হলে এইটা ব্যাসার্ধ 13 আর একটি জ্যায়ের দৈর্ঘ্য 10, এইরকম, এটা 13 এটা 10, তাহলে ও এ এটা মনে করো বেশি, এইরকম, ঠিক আছে। এবার বলছে কি চেয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব এইটা, তাহলে জ্যায়ের দূরত্বটা লম্ব দূরত্ব হবে সর্বদা। আচ্ছা, এটা মনে করি ডি, ঠিক আছে। তাহলে এইভাবে হলে এটা লম্ব হয় সর্বদা, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ও সি ডি ত্রিভুজের এটা লম্ব হয়ে যায়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও সি ডি সর্বদা একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এই জ্যায়ের উপর বিসি জ্যায়ের উপর ওডি সর্বদা লম্ব। তাহলে এখানে হয়ে যায় ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ঠিক আছে। তাহলে এইটাও যেহেতু ব্যাসার্ধ এইটাও ব্যাসার্ধ, তার মানে ওএ ইজ ইকুয়াল টু ওসি হয়ে যাচ্ছে। তাহলে ওসির মান কত, এটা 13 স্কয়ার, ওডি কত, ওডি আমরা জানি না, এটা দূরত্বটা কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বা ব্যাসার্ধ থেকে জ্যায়ের দূরত্ব বলতে পারো, ঠিক আছে। আর সিডি কত, এটা 10 বলে দিয়েছে জ্যাটা, তার মানে লম্ব জ্যায়ের উপর তোমরা প্রথম দিকে উপপাদ্য পড়েছো যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেই জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। এই জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছে, তাহলে 5 করে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে সিডি 5, এটা 5, টোটালটা 10 ছিল, সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 25, তাহলে ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু 144, তার মানে ওডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, আলটিমেটলি ওডি সমান 12 সেমি। তাহলে এটা কত অপশন, কোন অপশনে 12 আছে দেখো, তিনেরটা, অপশন বি তে 12 সেমি আছে, তাহলে অপশন বি 12 সেমি সঠিক উত্তর, অপশন বি 12 সেমি, ঠিক আছে, এইটাই সঠিক উত্তর। এবার দেখো একের দাগে 4-এর যাবো, 3-এর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। রায়মার্টিন সম্পূর্ণ সলভ করে নিলে অনেকটাই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। 4-এরটা কি বলেছে, 4-এরটা বলা আছে যে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি, 1 রেডিয়ান পরিমিত কোণটি কি হবে, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি। তাহলে আমরা কি জানি, এখানে অপশন আছে দেখো, আমরা জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180। তাহলে এই 1 ডিগ্রি পরিমিত কোণটি, এবার আমরা যদি নরমাল পাই এর মান বসাই, 3.14 বসলে 22/7, তাহলে পাই রেডিয়ান। এবার কত মান চাইছে এখানে, এখানে মান চাইছে 1 রেডিয়ান পরিমিত কোণ, এখানে বলছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। আচ্ছা, তাহলে দেখো পাই এর মান 22/7 হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে আচ্ছা 1 রেডিয়ান বলেছে, আমরা ডিগ্রির মানটা বের করে ফেলছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 বাই পাই, তাহলে 180 বাই 22/7 ইজ ইকুয়াল টু 180 ইন্টু 7/22, ঠিক আছে, এইটা হচ্ছে। এবার এই ক্যালকুলেশনটা দেখবে 57 ডিগ্রি সামথিং হয়, এটা অনেক এতে থাকবে, ভবিষ্যতেও দেখবে অনেক ক্যালকুলেশন করতে হবে। এটা কেটে দিলে 11 হয়ে যাচ্ছে, এটা 90 হয়ে যাচ্ছে, 7×63 630 বাই 11, এই যে 5×11 55, 8×0 7×11 77, 57 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে। তাহলে এটা 57 পয়েন্ট সামথিং, মানে যেহেতু 190 এর নিচে, তাহলে এটা সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু 90 এর নিচে ছোট হয়ে যাচ্ছে, এইটা ডিগ্রি, তো এই যে ডিগ্রি এখানে আছে ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির চেয়ে 57 ডিগ্রি সামথিং হয়ে যাচ্ছে, 57 ডিগ্রি এত মিনিট এইরকম আসছে, ঠিক আছে। তাহলে যেহেতু 90 ডিগ্রি ছোট, তাহলে এটা সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে। সূক্ষ্মকোণ কোন অপশন আছে, অপশন এ তে আছে সূক্ষ্মকোণ, তাহলে অপশন এ সূক্ষ্মকোণ সঠিক উত্তর, ঠিক আছে, অপশন এ। এবার দেখো 5-এরটায় যাবো। 5-এরটা বলছে 1 একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, 1 একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট যার দৈর্ঘ্য 1 একক, একটি নির্দিষ্ট নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে মাপের গোলক কেটে নিয়ে যাবে তার ব্যাস। এক একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট,
তাহলে একটি নিরেট ঘনক, এইটা ঘনক, এর দৈর্ঘ্য এক্স 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 এক্স, ঠিক আছে। এইটা এক্স একক দৈর্ঘ্যে ধারবিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যাবে সেই গোলকের ব্যাস। যে গোলক কেটে নেওয়া যাবে নিরেট গোলক মানে এইটা হবে সর্ববৃহৎ এইটা, তার মানে এর ব্যাসটা হয়ে যাবে এর দৈর্ঘ্যের সমান। কি চেয়েছে? আর ব্যাসার্ধ তার মানে x/2, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? যে গোলক কেটে নেওয়া যাবে তার ব্যাস, তাহলে ব্যাসও হয়ে যাচ্ছে এক্স একক। কি হবে? কোন অপশনে আছে দেখো, চিত্রটা এরকম হয়ে যাচ্ছে, চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, 5-এরটা হয়ে যাচ্ছে এক্স একক, তাহলে 5-এর এইটা এক্স হলে এইটাও এক্স হবে, ঠিক আছে। অপশন এ এক্স একক, ঠিক আছে। চিত্র দেখে বুঝতে পারছো, চিত্র দেখে নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে। এবার দেখো 6-এরটা 7x-3 কয়েকটা মান, 6-এরটার জন্য কয়েকটা মান দেওয়া আছে। এটা হয়ে যাচ্ছে 6 লাস্ট। এখানে আছে 7x-3 10x + 3 x - 5, তাহলে 7 + x-3 + 10 + x + 3 প্লাস কি আছে 7x-3 + 10 + x + 3 + x - 5, সম্পূর্ণ যৌগিক গড় প্লাস x - 5 বলেছে, প্লাস x - 5। কটার সংখ্যা? একটা দুটো 3টে 4টে 5টা বাই 5, সংখ্যাগুলি যৌগিক গড় বলছে 15, তাই তো। সংখ্যাগুলি 5টি সংখ্যা, এদের যৌগিক গড় 15 বলা আছে। তাহলে বলেছে আচ্ছা এদের মধ্যমা হবে, তাহলে মধ্যমার মানটা কত? আচ্ছা মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের কি হয়? এখানে যৌগিক গড় 15 বলে, ছোট থেকে বড় ক্রমান্বয়ে এখানে x এর মান কত আসছে দেখো, যৌগিক গড় যেহেতু 15 বলে দিয়েছে, তাহলে এটা চলে আসছে 1 2 3 3x, এইটা ক্যান্সেল হবে। 10 আর 5 17 - 5 12 = 75, অতএব 3x = কত? 75 - 12, এরকম আসছে সংখ্যাগুলির যৌগিক গড়। হ্যাঁ, এই সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা কত? আচ্ছা মধ্যমা চেয়েছে, তাহলে মধ্যমা নির্ণয় করতে হলে এখানে কি করতে হবে দেখো, মধ্যমা নির্ণয় করতে যদি আমরা এইগুলো অজানা, তাহলে সংখ্যাগুলো কি কি দিয়েছে? 7x-3, 7 আছে, x-3 আছে, তারপরে আমরা x + 3 নেব, তারপরে x + 3, তারপরে আছে x + 3 পর, তারপরে আছে আচ্ছা x - 3 পর x - 5, তারপরে আছে x + 3, তারপরে আছে x + 3, তারপরে x - 5 কটা হলো? 1 2 3 4, তারপরে 10টাকে নিচ্ছি। এই সংখ্যাগুলি যৌগিক গড় 15, 10। এবার সংখ্যাগুলো কটা সংখ্যা আছে? মধ্যমা নির্ণয় করতে বলেছে, মধ্যমা কোনটা হবে? এখানে কটি মান? ছোট থেকে বড় করে সাজে 1 2 3 4 5, যেহেতু 5টা মান, এদের মধ্যমা হয়ে যাচ্ছে এইটা মধ্যমা, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে মধ্যমা। আচ্ছা তাহলে x - 5 হয়ে যাচ্ছে 15 যদি হয়ে যায়, x - সংখ্যাগুলি যৌগিক গড় 15 বলা আছে। আচ্ছা যৌগিক গড়, মধ্যমা বলা নেই, যৌগিক গড় 15 বলা আছে। কটা সংখ্যা টোটাল? এখানে মধ্যমা কোনটা? আচ্ছা আগে এই যে 7 + x-3 + x - 5 + x + 3 + 10, কটা সংখ্যা? 3 4 5 হয়ে যাচ্ছে 15, তাহলে 3x, এইটা কাটলো, 10 এর সাথে 17 - 5, 10 এর সাথে 17 - 5 12, প্লাস 12 = 75, তাহলে 3x হয়ে যাচ্ছে 75 - 75 - 12, তাহলে 3x হয়ে যাচ্ছে 3, এটা 6, তাহলে x হয়ে যাচ্ছে 21। এবার মধ্যমা হয়ে যাচ্ছে এই যে এইটা মধ্যমা, তাহলে এই যে x এর মান কত? 21 - 5, 21 - 5 16, মধ্যমা হয়ে যাচ্ছে 16, ঠিক আছে। মধ্যমা হয়ে যাচ্ছে 16, आंसर অপশনে কত আছে দেখো, অপশন এ তে, তাহলে অপশন এ সঠিক উত্তর। 1 থেকে কমপ্লিট হলো, এবার আমরা দেখো 2 এর দিকে যাব। 2 থেকে বলছে আসল ও মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে আসল, এটা 2 এর দাগে এক একটা, আসল
মানে মূলধন, যেটা আসল অর্থাৎ মূলধন, আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদকে, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি বলা হয়। হ্যাঁ, আসল প্লাস মূলধন তাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। শূন্যস্থানে সমূল চক্রবৃদ্ধি এটা বলা হয়। ঠিক আছে, দুই একটা কি বলেছেন? a/2 b/4 c/7, a/2 is equal to b/4 is equal to c/7 is equal to k, a is equal to 2k, b is equal to 4k, c is equal to 7k। এইটা বেরিয়ে যাচ্ছে, কে নট ইকুয়াল টু 0 অবশ্যই। এটা রাফলি ক্যালকুলেশন করলেই হবে, যে এক নম্বর কোশ্চেন বসে দেখাতে হবে তা নয়, রাফলি ক্যালকুলেশন করে জাস্ট অ্যানসারটুকু লিখলেই হবে। ঠিক আছে, এবার এটাতে কি বলা আছে? এটাতে বলা আছে a প্লাস b প্লাস c বাই c এর মান কত? তাহলে a প্লাস b প্লাস c বাই c, a প্লাস b প্লাস c বাই c, তাহলে a 2k 4k 7, 4 2 6 13k বাই c এর মান 7k, k কে কেটে দিলে 13 বাই 7 এইটা চলে আসছে। কোন অপশন আছে দেখো, এটা বা শূন্যস্থানে হয়ে যাবে, তাহলে শূন্যস্থান পড়ে এটা, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 13 বাই 7। এটা অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে। এর একটা অর্ধবৃত্ত, এটা পরিধি, তাহলে এইটা কেন্দ্র, এটা কেন্দ্র, পরিধিটা কেন্দ্রে, এটা সরল কোণ, তাহলে সরল কোণ উৎপন্ন করে। অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে? তার কেন্দ্রে সরল কোণ বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা 180 ডিগ্রি কোণ বা সরল কোণও বলতে পারছে, কোনো অসুবিধা নেই, সরল কোণ বললেও। এর পরেরটা কি বলেছে? যে বলা আছে এর পরেরটা tan থিটা মাইনাস 15 is equal to 1/√3। বলা আছে এখানে tan থিটা মাইনাস 15 is equal to 1/√3, তাহলে tan থিটা মাইনাস 15 is equal to tan কত মান? 1/√3, tan 13 মান। অতএব থিটা মাইনাস 15 is equal to 30, তাহলে থিটা is equal to, এটা 15টাও দেখে গেলে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, 45 ডিগ্রি হলে sec থিটার মান চেয়েছে, তাহলে sec 45 এর মান কত? sec 45 মানে cos 45 1/√2, তাহলে sec 45 শুধু √2 হয়ে যাবে, এটা √2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, √2 অপশনে √2 চলে আসছে, শূন্যস্থানে √2 হবে। 5 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি। তাহলে তার চিত্রটা দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর চিত্র কেমন হয়? লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি। এটা একটা শঙ্কু, এখানে এইটা হয়ে যাচ্ছে, এটা চিত্র, এই যে এইটা একটা শঙ্কু, এর অর্ধ শীর্ষকোণ মানে এই যে কোণটা, এইটা 45 ডিগ্রি, অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি বলা আছে। অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি যদি বলা থাকে, তাহলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, তাহলে এইটা 45 মানে অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে এখানে হয়ে যাচ্ছে অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি বলা আছে। এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি, তাহলে তার উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত, তাহলে এইটা যেটা থাকে এটা লম্বভাবে থাকে সম্পূর্ণ, তাহলে এইটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটা 45 হলে অটোমেটিক্যালি এইটাও 45। ঠিক আছে, এটাও 45 হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই যে ত্রিভুজটা, এই যে এ বি সি ত্রিভুজ যদি আমরা নামকরণ করি, এর এই যে দুটো বিপরীত বাহু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, আর এই কোণের বিপরীত বাহু, মানে আমরা চিত্রটা সমান না হলেও এখানে বুঝতে পারছি এই দুটো কোণ 45, যেহেতু একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে এই যে এ বি ইজ ইকুয়াল টু, এর বিপরীত বাহু এ বি আর এর বিপরীত বাহু হচ্ছে বিসি, এই দুটো হয়ে যাচ্ছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এসি টা কত হচ্ছে? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি কে ধরো, ইজ ইকুয়াল টু কে স্কয়ার প্লাস কে স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2k স্কয়ার, তাহলে এসি ইজ ইকুয়াল টু √2k, তাই তো, √2k হয়ে যাচ্ছে। এবার এখানে কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে যে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, এখানে হিসাব অনুযায়ী হয়ে যাচ্ছে, আমরা যেটা ধরেছি এইটা কে, এইটাও কে, আর এটা হয়ে যাচ্ছে √2k, তাহলে এদের উচ্চতা কে আর তির্যক উচ্চতা √2k, তাহলে অনুপাত হয়ে যাচ্ছে 1:√2, এইটা চলে আসছে।
1:√2 এইটা চলে আসছে, ঠিক আছে। এটা চলে আসছে 1:√2। 6টা কি বলেছে দেখো, 6টা বলেছে y = 3x - 5। x এর সংখ্যাগুলোর মান 15 হলে y এর সংখ্যাগুলোর মান কত? তাহলে এখানে বের হচ্ছে যেটা y = 3x - 5, y = 3x - 5, x এর সংখ্যাগুলোর মান 15 বলা আছে, x এর সংখ্যাগুলোর মান 15, তাহলে y এর সংখ্যাগুলোর মান কত? y এর সংখ্যাগুলোর মান 3 × 15 - 5, 45 - 5 = 40 হয়ে যাচ্ছে y এর সংখ্যাগুলোর মান, ঠিক আছে। শূন্যস্থানে 40 লিখবে, 6টা শূন্যস্থানে লিখবে 40, 6টা হয়ে যাবে শূন্যস্থানে 40। 2 এর জায়গায় 2 এর দাগের গুলো হয়ে গেল। এবার দেখো 3 এর দাগের অঙ্ক শুরু করব। 2 এর দাগের সমস্ত অঙ্ক হলো। নেক্সট দেখো শুরু করছি 3 এর দাগে। 3 এর দাগে প্রথমটা কি বলেছে? সত্য মিথ্যা। কোন ব্যবসায় রাম ও রহিমের মূলধন অনুপাত 5:6। এখানেও যা সূত্রগুলো করে দিলেই হবে। রাম ও রহিমের মূলধন অনুপাত 5:6, ঠিক আছে। রাম ও রহিমের মূলধন অনুপাত 5:6 হলে এখানে বলছে কি বলা আছে? বলা আছে ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রাম ও রহিমের লাভ্যাংশ কত হবে? মোট লাভ 2200 টাকা। আচ্ছা, রহিমের লভ্যাংশ আছে সত্য মিথ্যা। মোট 2200 টাকা লাভ, 2200 টাকা লাভ। তাহলে 2200 কে তার মধ্যে রাম কত পাচ্ছে? রাম কত পাচ্ছে 5/5 × 6 = 11 × 2200। তাহলে এটা কেটে গেল 200, 22,000। 1000 হলে অটোমেটিক 2200 থেকে রাম 1000 পেয়ে গেলে অটোমেটিক রহিম পেয়ে যাচ্ছে 1200। তাহলে প্রথমটা যেটা হয়ে যাচ্ছে সত্য, এক একটা সত্য হচ্ছে, তাই তো। সহজ হিসাব, দেখো ক্যালকুলেশন করেছি। যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় সলভ করবো, ঠিক আছে। x = y, x = z। এখানে বলা আছে x = y, x = z। এই সম্পর্ক যৌগিক ভেদের সূত্র থেকে আমরা জানতে পারি এখানে হয় x = y + z হয়, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে দেখো y + z = 1/x, 1/x এটা তো হবে না কোনোভাবে, তাই এটা মিথ্যা হয়ে যাচ্ছে। কোনোভাবে 1/x এটা হয় না, ঠিক আছে। 3এরটা কি বলেছে? 3এরটা কি বলেছে দেখো, 3এরটা বলা আছে এখানে আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। এই যে আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্রের এই যে বাহুগুলির বর্গের সমষ্টি, বাহু মানে এইটা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস এই যে মানে এই যে পিথাগোরাস এর উপপাদ্য চলে আসছে না, সেইটা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই রকম চলে আসছে। তার মানে এটা প্রস্থ হবে, মানে অতিভুজ স্কয়ার মানে এর বর্গের সমান, এর উপর বাহু মানে বর্গ মানে বর্গক্ষেত্র মানে, তার মানে অতিভুজ স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই কন্ডিশন দিয়ে দিচ্ছে, তাহলে এটা সত্য হবে। এটা ভালো করে বুঝবে কিভাবে হচ্ছে। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটাই বলা আছে এর উপর বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার মানে এইখানে বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্রের বাহু স্কয়ার, এখানে বর্গক্ষেত্র হলে এই বর্গক্ষেত্রের বাহু স্কয়ার, এইটা, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা। আচ্ছা, 4এরটা sin² 21 ডিগ্রি প্লাস cos² 69 ডিগ্রি। sin² 21 ডিগ্রি প্লাস cos² 69 ডিগ্রি। তাহলে sin² 21 ডিগ্রি প্লাস এটা cos² 90 মাইনাস কত? 21। তাহলে sin² 21 প্লাস cos 90 মাইনাস থিটা sin, দুবারই sin চলে আসছে। এটা তো 1 আসছে না, কারণ সরলতম মান 1 হচ্ছে না। কিন্তু এখানে বলা আছে সরলতম মান 1। যদি কোনোভাবে এটা দুটোই দুটোর মধ্যে একটা সাইন বা একটা cos হয়ে যেত, তাহলে সূত্রে পড়ে যেত, তাহলে এটা মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। 5এরটা দেখো। 5এরটা কি বলেছে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা একটা অর্ধগোলক, এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? টোটাল 4πr², এটা টোটাল হয়ে যাচ্ছে 3πr²। টোটালটা 3πr², তার মানে এইটা হচ্ছে πr², এইটা একটা তল, এইটা হচ্ছে πr², তার মানে এইটা হয়ে যাচ্ছে πr²,
তাহলে এই যে বক্রতল মানে যখন বক্রতল এই পাশটা হচ্ছে বক্রতল, তাহলে এই তলটাকে বাদ দিলে, এই তলকে যদি বাদ দিই তাহলে 3πr² - 2πr², যদি এইটা বক্রতল ধরা হয়, অর্ধগোলক মানে এটা সমতল হয়ে যাচ্ছে, এটা বক্রতল হয়ে যাচ্ছে, তাহলে এই যে বক্রতলটা কত তখন 3πr² - πr² হয়ে যাচ্ছে 2πr², তাহলে এইটা πr², বাকিটা 2πr²। যখন অর্ধগোলক আছে টোটাল 3πr² হলে এইটা সমতল, এইটা বক্রতল, তাহলে এই বক্রতলটা হয়ে যাচ্ছে 2πr² আর এটা πr², তাহলে এই যে বক্রতলের ক্ষেত্রফল এই সমতলের ক্ষেত্রফলে দ্বিগুণ। তাহলে এটা যে স্টেটমেন্টটা আসছে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা একদম সত্য। ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা একদম সত্য। 6 দেখো কি বলেছে, 6 বলে দিয়েছে যে ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোন তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র থেকে রাশিবিজ্ঞান খুব ভালো করে করেছো নিশ্চয়ই, এটা পাওয়া যায়, এটা সত্য, মধ্যমান নির্ণয় করতে পারা যায়। ঠিক আছে, এই যে ক্রমযৌগিক পরিসংখ্যান এমনি নরমাল চিত্র থেকেও পাওয়া যায়। ঠিক আছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যান থেকে তো পাওয়া যায়, লেখচিত্র থেকে অবশ্যই পাওয়া যায়। যে চিত্রটা হয়, যেটা এখানে এই ধরো এই বিন্দুতে হলো, এদিকে লম্ব অঙ্কন করে ওটা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো 4 জায়গায় যাচ্ছি, যেগুলো 2 নাম্বার করে, 1 নাম্বার করে যা ছিল কমপ্লিট হলো, এবার 2 নাম্বার করে সলভ করছি। 4 জায়গায় একের কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় এত টাকা। তৃতীয় বছরের শেষে বেতন হয় তৃতীয় বছরের শেষে বেতন এত টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত? ধরি মূল বেতন ছিল x টাকা। ঠিক আছে, মূল বেতন ছিল x টাকা, আমরা ধরে নিচ্ছি। এবার কি বলেছে, বেতন 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে ওইখানে চক্রবৃদ্ধি 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন হয় এত টাকা, এটা চক্রবৃদ্ধি, সেটা উল্লেখ করেনি। ঠিক আছে, তৃতীয় বছরের শেষে বেতন হয় মানে সুদ আসলে টোটাল এত হচ্ছে। তাহলে সুদ কত? সুদ 3 বছরের সুদ সমান x ইন্টু 3 ইন্টু সুদের হার কত বলা আছে 10%, 10/100 এত টাকা সমান 3x/10 এত টাকা। অতএব শর্ত অনুসারে x plus 3x/10 is equal to কত বলা যায় 26,620 টাকা। 10x plus 3x is equal to 26,620। অতএব 13x is equal to 26,620 into 10। অতএব x is equal to 26,620 into 10/13, 13 দুগুণে 26, 4 52, 110, 13 দুগুণে 26। এখানে কি চক্রবৃদ্ধি বলা আছে, চক্রবৃদ্ধি কন্ডিশন, এক ব্যক্তির বেতন এত বছর আগে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছর ওই ব্যক্তির মূল বেতন কত ছিল, কিন্তু এখানে চক্রবৃদ্ধি প্রতি বছর 10% হারে, প্রতি বছর আছে সমহার বৃদ্ধি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, সমহার বৃদ্ধি। এটা এখান থেকেও চলে আসা উচিত ছিল। তাহলে x প্লাস সমহার বৃদ্ধি যদি আমরা প্রয়োগ করি, দেখো এটা না করে সমহার বৃদ্ধি, তাহলে শর্ত অনুসারে অতএব শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে, শর্ত অনুসারে x ইন্টু 1 প্লাস 10/100 তারপরে 3 বছরের শেষে 26,620। অতএব 1 কেটে গেল, 1 প্লাস 1/10 তারপরে 3, এটা ইন্টু x হয়ে যাচ্ছে 26,620 বা x ইন্টু 10 আর 11 হয়ে যাবে, এটা ইজিক্যাল টু 26,620। অতএব x ইজিক্যাল টু 26,620 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এদিকে উল্টে যাবে, আর 11 ইন্টু 11 ইন্টু 11। তাহলে এবার এটা কাটলে কত হচ্ছে দেখো, 11 দিয়ে হয়ে যাচ্ছে 11 দুগুণে 22, 4 46, 4 11 44, 2 0, এটা আসছে। আবার 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 2 20, 11 দুগুণে 22 0, আবার 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22 0,
বা x ইকুয়াল টু সমহারবৃদ্ধির অঙ্ক এটা, তাহলে 2 একে 2, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4 4, তাহলে ওই ব্যক্তির বেতন ছিল 20,000 টাকা। ওই ব্যক্তির স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, যে 2 নম্বরের অঙ্কের প্রত্যেকটা অবশ্যই উত্তর লিখবে, ঠিক আছে। 4 থেকে রাখে হলো দেখো 2 এর, 4 থেকে রাখে হলো 4 থেকে 2 এর, 2 এর কি বলছে, 4 থেকে 2 এর বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে, ঠিক আছে। সুদ আসলের 2/5, 15 টাকা 10 বছরের সুদ, আমরা ধরে নিচ্ছি সুদ আসল। আচ্ছা, প্রথমে সুদের হার চেয়েছে, তাই তো, ধরি সুদের হার আর পার্সেন্ট, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট, ঠিক আছে। আর ধরে নিচ্ছি, ধরি সুদ আসল, সমান x টাকা, ঠিক আছে। তাহলে ধরি সুদ আসল, আচ্ছা সুদ আসলের 2/5, 10 বছরের সুদটা সুদ আসলের 2/5, আমরা ধরে নিচ্ছি সুদ আসল সমান x টাকা। তাহলে সুদ কত হচ্ছে, সুদটা বলছে সুদ আসলে এত অংশ, তাহলে x ইন্টু 2/5 এত টাকা, এইটা হচ্ছে সুদটা। তাহলে আসল কত হচ্ছে, আসল ইজ ইকুয়াল টু সুদ আসল 2x/5 মাইনাস x, না x মাইনাস সুদ আসল থেকে সুদ বিয়োগ করলে আসল, তাহলে ইজ ইকুয়াল টু x মাইনাস 2x/5 এত টাকা সমান 5x মাইনাস 2x টাকা, 3x/5 টাকা, এইটা হয়ে যাচ্ছে আসল। তাহলে শতকরা সহজ হয়ে যাবে 15 টাকা 10, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে, অতএব শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, কারণ শর্ত অনুসারে বলে, তাহলে সুদ কত 2x/5 ইজ ইকুয়াল টু আসল হয়ে যাচ্ছে 3x/5 ইন্টু 1 বছর, আর এখানে হয়ে যাচ্ছে 8% বাই 100, এদিকে x কেটে দাও, তাহলে অতএব r ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা 2/5, এটা 100টা ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে, আর এদিকে ভাগ আকারে আছে, আর 3/5টা 5/3 হয়ে যাবে, তাই তো, 3/5টা 5/3 হয়ে যাবে, তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে বা r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 200/3 হয়ে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 318 318 66 পূর্ণ 2 এর 3 হয়ে যাচ্ছে। সুদের হার এতটা বেশি মান চলে আসছে, 66 পূর্ণ 2 এর 3, 2 এর অঙ্কটা, ঠিক আছে। আবার ক্যালকুলেশনটা দেখে নাও, এটা 8%, তাহলে সুদ আসল আমরা ধরেছি, বলেছে সুদটা সুদ আসলে 2, তাহলে সুদ আসল ধরেছি এতটা, তাহলে সুদ 2x/5, তাহলে আসল x মাইনাস 2x/5 3x/5, তাহলে সুদ কত হয়, এবার আমাদের সুদ এইটা বেরিয়েছে, আচ্ছা সুদ বেরিয়েছে 2x/5, আর আসল কত 3x/5, তাহলে p/t/100, এখানে বলছে বার্ষিক শতকরা সরল সুদ 15 টাকা 10 বছরের সুদ, 10 বছর, আচ্ছা এইটা 10 বছর বলা ছিল, 1 বছর নয়, এটা 10 বছর ছিল, তাহলে এইটা একটা শূন্য কাটবে, 10 বছরে বলা ছিল, তাহলে একটা শূন্য কাটলে শুধু 10 হতো, এখানে এইটা হতো, তাহলে হয়ে যেত 6 পূর্ণ 2 এর 3, আচ্ছা এইটা আছে হবে, ঠিক আছে, 10 বছরে বলা আছে। তাহলে লিখবে যে বার্ষিক সরল সুদ 6 পূর্ণ 2 এর 3%, ঠিক আছে। এবার দেখো 2 এরটা হলো 3 এর অঙ্কে যাবো, মডেল কোশ্চেন পেপার 1 হচ্ছে, মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ কমপ্লিট করে মডেল কোশ্চেন পেপার 2 এ যাবো। একটা বলেছে 7x² - 66x + 27, সমীকরণ দেওয়া আছে 7x² - 66x - 27 = 0, 7x² - 66x + 27 = 0, বীজের যোগফল ও গুণফলের অনুপাত, তাহলে ধরি বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে এটা x² আছে, তো তার মানে দুটো বীজ বোঝা যাচ্ছে, যখন স্কয়ার তার মানে দুটো বীজ বোঝা যাচ্ছে,
অতএব বীজদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ 66/7 মাইনাস 66 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 66/7। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ 27/7, তাহলে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। অতএব আলফা প্লাস বিটা ইজ টু আলফা বিটা ইজ ইকুয়াল টু 66/7 ইজ টু 27/7, তাহলে হয়ে যাচ্ছে 66 ইজ টু 27 ইজ ইকুয়াল টু 3/22 ইজ ইকুয়াল টু 9, 22:9 এইটা আসছে 22:9। তাহলে आंसरটা লিখবে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত 22:9, ঠিক আছে। এবার দেখো 4 দাগের 4 কি বলছে এটা? 4 বলেছে x is equal to √5 plus 1/2, x is equal to √5 plus 1/2, অতএব এখানে 2x is equal to কি হয়ে যাচ্ছে? √5 plus 1, অতএব 2x তার স্কয়ার, তাই তো? আমরা যদি 1টাকে বাঁদিকে আনি, না হলে রুটটাকে তো আনা যাবে না, তাহলে 2x minus 1 is equal to √5, অতএব 2x minus 1 হোল স্কয়ার is equal to √5 স্কয়ার, ঠিক আছে। এইটাকে সূত্র ফেললে a স্কয়ার মানে 2x তার স্কয়ার 4x স্কয়ার মাইনাস 2ab মানে 2 into 2x into 1 প্লাস 1 স্কয়ার 1 মানে 1 স্কয়ার লিখছি, √5 স্কয়ার 5, √5 স্কয়ার 5 সবাই জানো, তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার minus 4x plus 1 is equal to 5, বা এই 5 টাকে আমরা বাঁ দিকে আনছি একবারে, minus 5 is equal to 0, বা 4x square minus 4x minus 4 is equal to 0, তাহলে 4 দিয়ে উভয় দিকে ভাগ করলে x square minus x minus 1 is equal to 0, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা করতে বলেছে, তাহলে এটা আমরা প্রতিষ্ঠা করলাম। দেখাতে বলেছে এটা প্রমাণিত, এখানে ব্র্যাকেটে লিখে প্রমাণিত, ঠিক আছে। প্রমাণ হয়ে গেল, দেখো প্রমাণ করতে বলেছে। নেক্সট দেখো 4 দাগে হয়ে গেল, 5 দাগে যাব। 5 দাগ কি বলেছে? 5 দাগ বলে দিয়েছে দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, যা দুটোর মধ্যে দূরত্ব কত? দুটি সমান্তরাল জ্যা, এই যে সমান্তরাল জ্যা এইরকম কেন্দ্র থেকে সমদূরত্ব বলা আছে, তাই তো? দুটি সমান্তরাল জ্যা প্রত্যেক দৈর্ঘ্য 16 সেমি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে সমান্তরাল জ্যা তার দৈর্ঘ্য যেহেতু সমান, সে দুটোই হবে অপোজিট দিকে, এবং ব্যাসার্ধ 10 সেমি। এইরকম ব্যাসার্ধ হতে পারে, এরকম লম্ব, এইরকম ব্যাসার্ধ হতে পারে, এরকম লম্ব। এটা এ বি ধরো, এটা সি ডি ধরো, এটা ও ভাবো, এটা পি কিউ, তাহলে ওটা ধরো এই বিন্দুগামী, এটা এটা হচ্ছে ব্যাস, এটা পি কিউ ধরো ব্যাস, হ্যাঁ। এই যে ও বিটা এ বি এর উপর লম্ব, ও কিউটা সি ডি এর উপর লম্ব, এগুলো সব ভাষায় লিখতে হবে। তাহলে ধরা যাক, ধরি ও কেন্দ্রবৃত্তে, এ বি ও সি ডি দুটি জ্যা সমান্তরাল, এখানে লিখে দেবে সমান্তরাল, দুটি সমান্তরাল জ্যা। আচ্ছা, ওপি লম্ব এ বি এবং ও কিউ লম্ব সি ডি, ঠিক আছে, এরা লম্ব। আচ্ছা, এখানে কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, অতএব ওবি সমান ওডি সমান 10 সেমি, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে দুই সমান্তরাল জ্যা, তাহলে প্রত্যেক দিকে 16 সেমি, তাহলে এবি সমান সিডি সমান 10 সেমি, না এটা সমান্তরাল জ্যা দুটো 16 সেমি, এটা 16 সেমি। তাহলে লম্ব অঙ্কনগুলো সমদ্বিখণ্ড নিতে হয়, অতএব পিবি সমান 16/2 8 সেমি, সমান দুভাগে ভাগ হয়ে গেল। আমরা এই ত্রিভুজটায় যাচ্ছি, অতএব ত্রিভুজ পিওবি এর অতিভুজ স্কয়ার মানে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস পিবি স্কয়ার, এইটা। তাহলে কি চেয়েছে? এখানে যা দুটোর মধ্যে দূরত্ব, ওপিটা বের করতে হবে। ওবি কত? ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ওবি 10 স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পিবি কত? পিবি 8 স্কয়ার, অতএব ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার 100, এটা এদিকে এলে 64 হয়ে যাবে,
ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু 36, অতএব ওপি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, অতএব ওপি সমান 6। তাহলে অতএব ওপি সমান ও কিউ সমান 6 সেমি না। তাহলে এবি ও সিডি এর মধ্যে দূরত্ব কত? आंसर লিখবে এবি ও সিডি এর মধ্যে দূরত্ব সমান 6 প্লাস 6 সেমি সমান 12 সেমি উত্তর লিখবে। ঠিক আছে, এইভাবেই করতে হবে। নেক্সট দেখো 5 এর হলো 6 এরটা। 6 এরটা কি বলেছে? 6 এর আমি যাব বলেছে এবিসিডি চতুর্ভুজে 4টি কোণ। এবিসিডি চতুর্ভুজে এ বি সি ও ডি 4টি কোণের অনুপাত কোণ এ, কোণ বি, কোণ সি ও কোণ ডি। 4টি কোণের অনুপাত দেওয়া আছে এখানে 1:4:5:2, 1:4:5:2। আমরা ধরি কোণ A is equal to x, কোণ B is equal to 4x, কোণ C is equal to 5x এবং কোণ D is equal to 2x। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশন কি বলছে? যদি এটা কি চেক করতে দিয়েছে, এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বৃত্তস্থ চতুর্ভুজে কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজ হলে এরকম যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এ বি সি ডি হলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন হচ্ছে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এ প্লাস সি যদি 180 আর বি প্লাস ডি যদি 180 হয়ে যায় তখন সম্পূরক হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা কি বৃত্তস্থ চতুর্ভুজ যোগ করে চেয়েছে। তাহলে দেখো কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 360 ডিগ্রি, পুরো 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, 360। ঠিক আছে, অতএব এখানে x প্লাস 4x প্লাস 5x প্লাস 2x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব 4 কে 5 এর 5 10 12x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব x ইজ ইকুয়াল টু 360/12, অতএব x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ x ইজ ইকুয়াল টু কোণ a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ c ইজ ইকুয়াল টু কত? a এর বিপরীতে c, a আর c এর সমষ্টি যদি 180 হয়ে যায় আমরা বলবো এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে c কত? c ইজ ইকুয়াল টু 5x ইজ ইকুয়াল টু 5 * 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 × 5 = 150। তাহলে কোণ a প্লাস কোণ c কত? 30 প্লাস 150 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। a প্লাস c 180 হচ্ছে মানে অটোমেটিক্যালি b প্লাস d 180 হয়ে যাবে। তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা বৃত্তস্থ 6 এর অঙ্ক। দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। তাহলে অতএব এরপরে লিখবো অতএব b প্লাস d ইজ ইকুয়াল টু 180। এটা লিখবে যেহেতু চতুর্ভুজটির বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়ে যাচ্ছে তাই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু চতুর্ভুজটির বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হচ্ছে, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে, তাই এটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা হচ্ছে কন্ডিশন বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার। এবার দেখো 7 আচ্ছা 7 বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি একটি ব্যাস। চিত্র এটা ভাবো, তাহলে ও কেন্দ্রবৃত্ত এবি ব্যাস বলেছে, ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত, এটা বি মনে করো, এটা বি, এটা এ না। আচ্ছা এরকম যদি হয় বি ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস বর্ধিত ও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়। চিত্রটা এমন ভাবে নিতে হবে যেন এরা এটা মনে করো বর্ধিত কার সঙ্গে? বর্ধিত এ ও। তাহলে এইরকম যদি নিই, এইরকম নিলে এটা বি সহজে হয়ে যাবে, সেইভাবে নিতে হবে। এটা ও নিচ্ছে, এটা ই, তাহলে এইটা এই বিন্দুতে স্পর্শক হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাবে, আর বর্ধিত এও হয়ে যাবে এইটা। কোন বিন্দুতে মিলিত হয়? সি বিন্দুতে মিলিত হয়। বর্ধিত এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়।
আচ্ছা, এসিবি 36 ডিগ্রি, এসিবি এইটা 36 ডিগ্রি, ঠিক আছে। ওএবি এর মান কত? ওএবি এইটা, তাহলে আমরা এইটা যোগ করে দিই। তাহলে ও কেন্দ্রবৃত্তের এবি যায়, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি যায়, এটা উল্লেখ করবে। ও কেন্দ্রবৃত্তে এবি যায়, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে সি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে, এবং কোণ এ ও এ সিও, তাই তো, এসিবি, হ্যাঁ কোণ এসিবি 36 ডিগ্রি, কোণ এসিবি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি, ঠিক আছে। এটা 36, তাহলে 36 হলে আমরা জানি ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়। তাহলে যেহেতু ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়, কোণ ও বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল ওবিসি, ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে গেল, কোণ ওবিসি 90 ডিগ্রি। তাহলে এবার এই ত্রিভুজটা দেখো, অতএব ত্রিভুজ বিওসি এর কোণ বিওসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এটা 90 আর এটা 36, তাই তো, এটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 6 মাইনাস 3 12 সমান 6 × 4 + 7 × 2 × 3 3 × 5 8 54 ডিগ্রি হয়ে যাচ্ছে। কোন কোণটা 54 ডিগ্রি? এই কোণটা 54 ডিগ্রি, না এটা 90, এটা 54 ডিগ্রি হচ্ছে এই ও কোণটা, ও কোণটা হয়ে যাচ্ছে 54 ডিগ্রি। তাহলে এইটা তো একটা সরল রেখা, এটা ও, অতএব কোণ এ ও বি কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি সমান এই কোণটা কত হয়ে যাচ্ছে 5 4 6 7 6 2 126 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও এ বি সমান ও বি এ সমান হয়ে যাবে, এই যে হয়ে যাবে এইটা এ ও বি সমান এইটা, তার মানে বাকি দুটো কোণের সমষ্টি কত 54 ডিগ্রি, 180, এইটা হয়ে যাবে 180 মাইনাস এটা 180 মাইনাস এই কোণটার মাপ কত হয়েছে 126, 180 মাইনাস 126/2 এইটা আসছে, তাহলে বিয়োগফলটা হয়ে যাচ্ছে 54 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি। অ্যানসারটা লিখবে, তাহলে কিসের মান চেয়েছে দেখো, তাহলে এ কোণটা আর বি কোণটা দুটোই 54 ডিগ্রি হচ্ছে, এই 27 ডিগ্রি করে এখানে চেয়েছে যে কোণ ও এ বি, অতএব লিখবে, উত্তর লিখবে কোণ ও এ বি এর মান 27 ডিগ্রি, এইখানের পর কিন্তু এই দিকটা, তারপর এইটা, ও এ বি এর মান 27 ডিগ্রি। নেক্সট দেখো 7 হয়ে গেল 8 8 হয়ে যাচ্ছে 2 sin θ cos θ 1, 2 sin θ cos θ 1। এবার বলছে sin θ - cos θ এর মান কত। এবার এখন বলে যদি আমরা লিখি যে sin θ - cos θ তার হোল স্কয়ার যদি লিখি, বের করি কি হয়ে যাচ্ছে 2 sin θ cos θ 1, তাহলে 2 sin θ, তাহলে sin θ মাইনাস cos θ 1 চেয়েছে, তাই তো, 2 sin θ cos θ। তাহলে যদি আমরা প্রদত্ত যেখানে এখানে ভ্যালুটা দেওয়া আছে, তাহলে বা এই মানটা 1টা বাদ দিকে নিয়ে চলে আসছে, বা 1 এইটাকে ডান দিকে নিয়ে গেলাম, 1 মাইনাস 2 sin θ cos θ সমান 0। 1 এর জায়গায় লিখছি আমরা sin স্কয়ার θ মাইনাস 2 sin θ cos θ প্লাস cos স্কয়ার θ 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে sin θ মাইনাস cos θ তার হোল স্কয়ার 0, অতএব sin θ মাইনাস cos θ এর মান 0। ডাইরেক্ট ক্যালকুলেশন চলে আসছে, দেখো যেটা দেওয়া আছে সেটা থেকে সরাসরি মান বেরিয়ে গেল, sin θ মাইনাস cos θ এর মান হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তাহলে উত্তর লিখবে, অতএব sin θ মাইনাস cos θ এর মান 0। তাহলে দেখো 9টা
নয়। কি বলেছে, ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 112 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে দেখল। এর যদি চিত্র হয়, এটা 60 ডিগ্রি কোণ, এটা এ বি সি। তাহলে এ বিন্দুতে ইন্দ্রজিৎ দাঁড়িয়ে আছে, সেই বিন্দুতে ঘুরি। এ বিন্দুতে ইন্দ্রজিৎ দাঁড়িয়ে, ইন্দ্রজিৎ সি বিন্দুতে ঘুড়িকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। ঠিক আছে, ঘুড়িটি মাটি থেকে 120 উচ্চতায় আছে। ঘুড়িটি মাটি থেকে 120 মিটার, এগুলো একটু লিখে লিখে করতে হবে। তোমার চাইলে আমরা যেভাবে লিখছি তার চেয়ে বেশিও লিখতে পারো। হ্যাঁ, 120 মিটার উচ্চতায়, ঘুড়িটি মাটি থেকে 120 মিটার উচ্চতায় আছে। এটা 120, অতএব বিসি সমান 120 মিটার, আর কোণ সি এ বি সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই। কি চাইছে এখানে, তার থেকে ঘুড়িটি কত দূর, তার থেকে ঘুড়িটি এইটা, তার মানে এটা পাচ্ছি sin 60 = লম্ব বায়ু ত্রিভুজ বিসি বাই এসি। এটা √3/2 = বিসি কত, 120 বাই এসি। এসিটা আমরা জানি না, অতএব √3 এসি √3 এসি 240। অতএব এসি কত, 240 বাই √3। তাহলে এসি মানে আমরা কি লিখতে পারি, 80 × √3 বাই √3, এইটা কেটে গেল, সমান 80 √3। অতএব লিখবে তার থেকে ঘুড়িটি 80 √3 মিটার দূরত্বে আছে। ঠিক আছে, বা ইন্দ্রজিতের থেকে ঘুড়িটি 80 √3 মিটার দূরত্বে আছে। নেক্সট দেখো, এটা 9 হলো, 10। দশেরটা বলছে দুটি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 2:3। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত সমান 2:3। ধরি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, বা চোঙ দুটি লিখবে, যথাক্রমে 2r, একক কি আছে, একক দেয়া নেই, 2r একক ও 3r একক, এরকম লিখবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উচ্চতার অনুপাত, চোঙ দুটির উচ্চতার অনুপাত, চোঙ দুটির উচ্চতার অনুপাত কত, 5:3। ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 5h একক ও 3h একক হলো। এবার আমরা একবারে করে দিচ্ছি যে তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত। অতএব চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 2πr/h। 2πr এর মান কত, 2r, h এর মান কত, 5h, ইস্টু, বা কেউ লিখতেও পারো আগে তাদের পৃথক পৃথকভাবে বক্রতলের ক্ষেত্রফল বের করলে এত বড় একক এত বড় একক তারপরে করছো। ঠিক আছে, ইস্টু 2πr এর মান 3r, h এর মান 3h, 5:3। 2π তুলে দিলে আর h ও তুলে দিলে, এটা 10:9। ঠিক আছে, আচ্ছা 10:9 হয়ে গেল। দেখো 2π উঠে গেল, আর h উঠে গেল, তাহলে 10:9। ঠিক আছে,
তাহলে 10-এরটা 10:9 হলো। উত্তরটা আলাদাভাবে লিখতে পারো। নেক্সট দেখো 11টা। 11টা কি বলছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল দুটি একটি বলা আছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেল। তাহলে ধরি আগে ক্ষেত্রফল 100 ক্ষেত্রফল হলে ধরি আগে ক্ষেত্রফল এত বর্গ একক, অতএব বৃদ্ধির পর মানে এখন ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 100 এখন বক্রতলের ক্ষেত্রফল 125 বেড়ে গেছে 100-এর উপর, তাহলে হয়ে যাচ্ছে 225, 100 প্লাস 125 এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা মনে করছি আগে ব্যাসার্ধ, ধরি আগে ব্যাসার্ধ R1 একক ও এখন ব্যাসার্ধ R2 একক। তাহলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? আগে ব্যাসার্ধ R1 ও এখন ব্যাসার্ধ R2। তাহলে দেখো এর ক্ষেত্রফলের তাহলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে যেটা আনুপাতিক হয়ে যাচ্ছে, ক্ষেত্রফল মানে কি বক্রতলের 2 পাই আর h, 2 পাই R1 h, 2 পাই R1 h, তাই তো 2 পাই R1 h বক্রতলের ক্ষেত্রফলে তাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা না, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আয়তন 4/3 পাই r কিউব আর কিসের চেয়েছে? গোলকের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই r স্কয়ার, তাই তো? অতএব 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার ইজ ইকুয়াল টু 100/225। 4 পাই কেটে গেল, আর এটা r1 স্কয়ার, তাহলে r1 বাই r2 কত হচ্ছে স্কয়ার, এটা 10/15 তার স্কয়ার। অতএব r1 বাই r2 ইজ ইকুয়াল টু 10/15, অতএব r1 বাই r2 ইজ ইকুয়াল টু 2/3, তাই তো? r1 বাই r2 2/3। তাহলে বলছে যে তাদের ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ তাহলে ধরি r1 is equal to 2k, অতএব r2 is equal to 3k, অতএব ব্যাসার্ধ বৃদ্ধি পেল, ব্যাসার্ধ বৃদ্ধি এত একক সমান 3k minus 2k এত একক সমান k একক, এতটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবার লেখো অতএব r1 মানে 2k তে 2k এককে বৃদ্ধি পায় k একক, 1 এককে বৃদ্ধি পায় k বাই 2k একক, আর 100 এককে বৃদ্ধি পায় এটা k বাই 2k ইন্টু 100 একক। এটা গেল, এটা 50 ইকুয়াল টু 50 এসে গেল। উত্তর লিখবে যে ক্ষেত্রফল বৃদ্ধি, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 50%। आंसर লিখবে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে 50%, এটা आंसर। নেক্সট দেখো 4 থেকে শেষের অঙ্কটা। ঠিক আছে, এটা বলছে ওজন আর পরিসংখ্যা ধরে আছে, মধ্যমা নির্ণয় করতে বলেছে। ওজন আর পরিসংখ্যা ধরে আছে, মধ্যমা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে ওজন আর পরিসংখ্যা, তাহলে এটা xi, পরিসংখ্যা সমান হলো fi। এখানে কিভাবে আছে? এখানে আছে 44, 45, 46, 47, 44, 45, 46, 47, 48, 49 এইটা আছে। ঠিক আছে, xi fi 46, 44, 5, 6, 7, 8, 9, 12, 15, 23, 20, 12, 15, 23, 20, 12, 15, 23, 20, 15, 15, 15, 15। ঠিক আছে, এইটা হচ্ছে।
তাহলে এখানে মধ্যমা কি নির্ণয় করতে বলেছে? ছাত্রের সংখ্যা পরিসংখ্যা থেকে মধ্যমা, ওজনের পরিসংখ্যা থেকে মধ্যমা। তাহলে এখানে টোটাল কত হয়ে যাচ্ছে দেখো, টোটাল হয়ে যাচ্ছে সামসান অফ এ5 হয়ে যাচ্ছে, সামসান অফ এ5 কত, 5 দিয়ে 7 3 10, 10 দিয়ে 20 0 হয়ে 2 2 3 4 4 দিয়ে 6 6 দিয়ে 8 9 10, 100 জন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মধ্যমা নির্ণয় এখানে করতে হবে। তাহলে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা হলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 27 27 50 50। তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে, যখন টোটাল যেহেতু 100 জন, এটা না করলেও হবে। দেখো আমরা কিভাবে পেয়ে যাচ্ছি, টোটাল যেহেতু 100 জন, পরিসংখ্যা যেহেতু 100 হয়ে যাচ্ছে, পরিসংখ্যা যেহেতু 100 হয়ে যাচ্ছে, তার মানে জোড় সংখ্যা যেহেতু জোড় সংখ্যক মান পেয়ে যাচ্ছি। জোড় সংখ্যক মান পাওয়া মানে কি, যে আমাদের 50তম মান, 50তম মধ্যমা, মধ্যমা ছোট থেকে বড় আকারে সাজানোই আছে, 50তম প্লাস 51তম বাই 2। 50তম ইজ ইকুয়াল টু কত, ছোট থেকে বড় আকারে ছিল 50তম হয়ে যাচ্ছে। এখানে এই যে এখানে নির্ণয় করছিলাম 12 আর 15, এই যে এই ক্যালকুলেশন করছিলাম 12 আর 15 হয়ে যাচ্ছে 27 প্লাস 23, 27 প্লাস 23 50। তার মানে 50তম মানটা হয়ে যাচ্ছে 46, আর 51তম মানটা হয়ে যাচ্ছে এইখানে 47, এইটা বাই 2, হ্যাঁ 2। তাহলে 7 8 6 13 3 হাতে 1, এটা 9 বাই 2, 4 দুগুণে 8 1 12, 6 দুগুণে 12, 46.5। তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 46.5। ঠিক আছে, মধ্যমা হয়ে যাচ্ছে 46.5। ঠিক আছে, দেখো মধ্যমা 46.5। দেখো আজকের মতো আমরা ক্লাস এখানে স্টপ করছি। আমাদের পেজ নম্বর 46 এর 1 2 3 4 4টে জায়গার কোশ্চেন কমপ্লিট হলো, 4টে জায়গার কোশ্চেন কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এইটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিতে চেষ্টা করবো, মডেল কোশ্চেন পেপার 1, তারপর পরবর্তী স্টার্ট করবো।